আওয়ামী লীগ আমলের বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে কমিটি প্রজ্ঞাপন জারি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন। বারবার শিক্ষাক্রম পরিবর্তনে বেহাল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, ঝরে পড়েছে শিক্ষার্থী, হতাশ অভিভাবক, দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গুর সংক্রমণ, দেশের প্রায় অর্ধেক রোগী এই জেলায়, সচেতন হওয়ার পরামর্শ। এবং পাথরঘাটায় অবৈধ 3 হুইলের দৌরাত্ম্যে জনজীবনের ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কমিটিকে ভবিষ্যৎ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করাও দায়িত্ব দেওয়া হয়েছে। 5 সদস্যের এই কমিটির সভাপতি হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসান। কমিটিকে 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনের নাকাল মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। নবম থেকে এসএসসি এটুকু সময় পাড়ি দিতেই ঝরে পড়েছে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। হতাশ অভিভাবকরা বলছেন, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে দিনকে দিন, আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বিশেষজ্ঞরা বলছেন, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে এখনই ঠিক করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে জাতি। শিক্ষা খাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। 2020 সালের করোনা মহামারী বদলে দিয়েছে শিক্ষার সামগ্রিক চিত্র। ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত শিক্ষা খাতের উপর কোভিড-19-এর প্রভাব শীর্ষক সিট এন্ড রিপোর্ট বলছে, এই সময়ে শুধু স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 3.70 লাখ শিশু। শিক্ষার আনুষ্ঠানিক সনদ না পেয়ে শিক্ষা জীবন শেষ করার প্রবণতা বেড়েছে সাম্প্রতিক সময়ে। একটি পরিসংখ্যানে দেখা যায়, 2025 সালের এসএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে 4.5 লাখের মতো শিক্ষার্থী। সিলেবাস চেঞ্জের কারণে আমাদের পড়াতে হলে একটু চাপ বেশি পড়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি, তারপর আমাদের চেষ্টা সফল হয় না। প্রথম আমাদের অনেক কঠিন হয়েছিল। অভিভাবকরা বলছেন, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বারবার কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে ওরা পড়াটা বোঝার আগে আবার চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু সমস্যা তো হচ্ছেই। বাচ্চারা পড়তে চাইতো না, আপনার পোস্টার করা, মানে করা, রং করা, তারপর একটু ব্যয় সাপেক্ষ ছিল। করোনা এবং বিভিন্ন কারণেই টোটালি আমি বলবো যে বাংলাদেশে কারিকুলামটা দ্রুত চেঞ্জ হচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ইমপ্যাক্ট টু দ্য চিলড্রেন। মাধ্যমিক স্তরে বেহাল শিক্ষার পেছনে কোভিড সময়ে শিক্ষার্থীদের ক্ষতিকে পরবর্তী সময়ে পুষিয়ে না নিয়ে ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে দুষছেন শিক্ষাবিদরা। বাইরে যে একটা কারিকুলাম নিয়ে আসবো, নিয়ে এসে কি আমার এই দেশে রোপণ করতে পারবো কিনা, আমার স্টুডেন্টকে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, আমার টিচার কি রেডি কিনা, আমার পরিবার মানে আমার যে অভিভাবকরা তারা এটাকে আসলে গ্রহণ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। বিগত সরকারের ভুল নীতি ও জোর জবরদস্তি পাশের হার বেশি করে দেখাতে গিয়ে এই খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যাকে A+ দিচ্ছি, আসলে সেই প্লাসের যোগ্য কিনা। যে সরকারে আসে সে সরকার মনে করে আমরা পাশের হার যখন বাড়িয়ে দেব তখন আমার এটা সাকসেস। আসলে পাশের হার বাড়িয়ে দেওয়া কি সাকসেস না, ওনার সেটাই করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো না গেলে বেকারত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সিপিডির এই ভিজিটিং কনসালটেন্ট। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউথ পপুলেশন আছে। এখন ইউথ পপুলেশন একটা অ্যাসেট, আবার ইটস এ বার্ডেন টু। অ্যাসেট যদি আমরা এদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারি, কিন্তু সেই আনএমপ্লয়মেন্টটা যদি থেকে যায় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে, ইলিগাল ইকোনমিতে যুক্ত হবে। নরবরী শিক্ষা ব্যবস্থাকে মেরামতে সরকারকে বিশ্বমানের টেকসই শিক্ষানীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য বিনিয়োগ আসছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ,
ঢাকা। দর্শক, নিত্যপণ্যের বাজারে হালচাল জানাতে এবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলো, জানাবেন। জি, শুভ সকাল সবাইকে। আমরা আছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। এখানে নিত্যপণ্যের বাজারের সার্বিক পরিস্থিতি আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করেছি। আমরা এখন আছি জুন মাসের শেষ ভাগে, আর কয়েকটা দিন পেরোলেই কিন্তু সেই জুলাই মাস, অর্থাৎ গণ অভ্যুত্থানের কিন্তু 1 বছর পূর্ণ হতে চলেছে। এই 1 বছর পূর্ণ হবে। আমরা কিন্তু এই সারা বছর জুড়ে কিন্তু বাজার মনিটরিং করেছি। প্রতি শুক্রবারে কিন্তু দ্রব্যমূল্যের বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি, এবং আজকে আমরা সেই প্রেক্ষাপটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই 1 বছরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন ছিল, আপনারা কি একটু স্বস্তি পেয়েছেন কিংবা পাননি? এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ, এবং বেশিরভাগ মানুষের উত্তর ছিল যে আসলে বা দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রবণতা ছিল শেখ হাসিনার শেষ কয়েক বছরে, সেই অবস্থা থেকে কিন্তু অনেকটাই স্বস্তিতে আছে বলে জানিয়েছেন আমাদেরকে সাধারণ ভোক্তারা। এবং তবে এতে কিন্তু সন্তুষ্ট নন ভোক্তারা, তবে এই পরিস্থিতি কিন্তু আরও উত্তরণ করা সম্ভব বলে তারা আমাদেরকে মতামত দিয়েছেন। এবং বিভিন্ন বয়সী ক্রেতা নিয়মিত এই বাজারে কিন্তু যারা আসেন, আমরা অনেককেই চিনি, তারা সারা বছর জুড়ে বাজার করেন, তারাই আমাদেরকে বলেছেন যে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন, এবং এইটা আরও স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। তার জন্য নিয়মিত বাজার মনিটরিং করা, আরও কঠোর জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তারা। এবং এই যে বাজার স্থিতিশীল অবস্থায় ছিল, এর পেছনে কিন্তু আসলে বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম, সেইটা অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাজার অনেকটাই স্থিতিশীল আছে, কিন্তু এর থেকেও পরিস্থিতি আরও উত্তরণ সম্ভব। সেই ক্ষেত্রে সরকারকে আরও মনোযোগী হতে হবে বলে মনে করছেন ভোক্তা সাধারণ। এই ছিল টাউন হল মার্কেট থেকে সবশেষ আপডেট। আপনাকে ধন্যবাদ। বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ যেন মহামারীতে রূপ নিচ্ছে। সারা দেশে প্রায় অর্ধেক ডেঙ্গু রোগী এই জেলায়। এ পর্যন্ত বরগুনার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 21 জনের। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। হঠাৎ করে বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলার 12 লাখ মানুষের ভরসার জায়গা বরগুনা জেনারেল হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। সরকারি হিসেবে এ পর্যন্ত 2560 জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 237 জন রোগী। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ দেখতে চান এখানকার জনগণ। বর্তমান অবস্থায় রোগী কমতেছে না, দিন দিন রোগী বাড়তেছে, তো সবাই সতর্ক না হইলে এ থেকে বাঁচার কোনো উপায় নাই আপাতত। ডেঙ্গু রোগীর জন্য যতটা সেবা বা পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার অতটা হয়নি এখন পর্যন্ত। অল্প সময়ের ভিতরে যদি এটা নির্মূল না করা সম্ভব হয়, তাহলে আগামী দিনগুলোতে যে কি ভয়াবহ পরিস্থিতির ভিতরে যাবে বরগুনা। নানা সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। একটা সদর হাসপাতালের উপর খুব বেশি পরিমাণে চাপ যাচ্ছে। এখানে আসলে রোগের 250 বেড, কিন্তু রোগী থাকছে তার দ্বিগুণ। আমরা হিমশিম খাচ্ছি, সবার তো ভর্তি করা সম্ভব না, রাখতেও পাচ্ছি না। যাদের অবস্থা একটু বেশি খারাপের দিকে নিচে, তাদের আমরা বরিশাল মেডিকেল উন্নত চিকিৎসার জন্য অথবা ঢাকা মেডিকেল এসব জায়গায় পাঠাচ্ছি। এরই মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাসাবাড়িতে যে বিষয়টি, এখন বাসাবাড়িটা তো পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি জনগণের, এবং সে যদি তার দায়িত্ব পালন না করে, সে বিষয়ে কিন্তু পৌরসভা আইন আছে, আমাদের অন্যান্য ফৌজদারি যে আইন, যেমন সংক্রামক রোগ প্রতিকার ও প্রতিরোধ আইন, এই আইনগুলোতে কিন্তু তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। তাই আমরা প্রথমে চেষ্টা করছি তাদেরকে সচেতন করতে। এই বিষয়ে আমাদের পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি করা আছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানিয়েছে, বরগুনার ডেঙ্গু রোগীদের মধ্যে 6.5% ডেন 3 ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
অবৈধ অটোরিকশার দৌড়াতে অতিষ্ঠ পাথরঘাটার মানুষ, যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে জনভোগান্তি। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ম্যানেজ করেই সড়কে চলাচল করছে এসব যানবাহন। তবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাথরঘাটার বিভিন্ন সড়কে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ টমটম ও অটোরিকশা সহ 3 চাকার যানবাহন। এতে সড়কে ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। তাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 3 চাকার এসব অবৈধ যানবাহনের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ সহ পরিবহন শ্রমিক। যে হারে অটোরিকশার দৌরত্ব বাড়ছে তাতে জনজীবন অতিষ্ঠ। অটোরিকশা যারা চালায় এরা তো আসলে মূলত ড্রাইভার না, আর এদের কোনো লাইসেন্সও নাই। প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি করতেছে রাস্তাঘাটে এবং তারা রেকলেস ড্রাইভিং করতেছে। জনজীবন অতিষ্ঠ করে ফেলেছে এই অবৈধ অটোরিকশাগুলি। একটা অটোরিকশা চালক সে রাস্তার কোনো নিয়ম শৃঙ্খলা, সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল এই সম্পর্কে তার কোনো ধারণা নেই। অটোরিকশা চালায় ক্রসিং করে ওঠার কোনো লাইন নেই। 1 ঘন্টার পথ আমাকে 2 ঘন্টা বই যাইতে হয়। আর পরিবহন শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক বিভাগকে ম্যানেজ করেই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব যান। প্রশাসনের মাধ্যমে ম্যানেজ করে, এরা তো এলাকার নেতাকর্মী যারা আছে এদের মাধ্যমে ম্যানেজ করে। আমাদের যে ট্রাফিক পুলিশ আছে যারা সার্জেন্ট, এই ট্রাফিক পুলিশদের একটা চাঁদা দিতে হয়। অটোরিকশার চালকদের কাছে জানতে চাইলে তারা দিলেন দায়সারা জবাব। সবাই চালায়, আমিও চালাই। এখন আমি তো আর অন্য কোনো কাজটাই করতাম না। গাড়ির লাইসেন্স আছে, ড্রাইভিং নাই না। আমার গরিব পেটে কি কোন কাম কাজ করে না, এই জিনিস চালাইয়া পেটটা বাঁচায়। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা চালাইতে জানে না এরকম লোকজন নামে বা রাস্তায় ঝামেলা তৈরি করে, সেই রকম ড্রাইভারদেরকে আমরা অভিযান করে অপসারণ করব। পৌরসভার তথ্য মতে 3 চাকার যানবাহন রয়েছে 711টি, আর পরিবহন সমিতির তথ্য মতে এ সংখ্যা প্রায় 5,500। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, দাউদকান্দির করোনা ও ডেঙ্গুর পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি যদি আপনার মাধ্যমে কুমিল্লার সার্বিক পরিস্থিতি জানাই, তবে বলতে হয় কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে 17টি। এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে 1টি এবং জুন মাসে করোনায় মোট আক্রান্তর সংখ্যা 18 জন, মৃত্যুবরণ করেছে 1 জন। অপরদিকে শুধু কুমিল্লার দাউদকান্দিতে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 45 জন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে 5 জন। মোট বর্তমানে ভর্তি রয়েছে 10 জন। এদের মধ্যে এই পর্যন্ত ডেঙ্গুতে কুমিল্লার দাউদকান্দিতে কিন্তু মৃত্যুবরণ করেছে 6 জন। আমরা যদি আপনাকে আরেকটু জানাই, তবে বলতে হয় কুমিল্লা থেকে দাউদকান্দিতে কীট তত্ত্ববিদদের একটি টিম এসেছিল। দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া সহ 3টি গ্রাম থেকে 75টি স্যাম্পল সংগ্রহ করেছিল তারা। এর মধ্যে কিন্তু 61টি স্যাম্পলেই তারা ডেঙ্গু শনাক্ত করেছে। তবে যেটি আশার বাণী সেটি হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে কিন্তু বৃষ্টির পানিকে তারা টার্গেট করে বলেছে, সামান্য বৃষ্টির পানিতেই কিন্তু মূলত স্যাম্পল গুলো পাওয়া গেছে। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। শাহাব, আপনাকে। মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা 8টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বছরের পর বছর। এছাড়া গুরুত্বপূর্ণ 13টি পদের দায়িত্ব পালন করেছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। দ্রুত বন্দরের শূন্য পদগুলো পূরণের দাবি ব্যবসায়ীদের। সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে মংলা সমুদ্র বন্দর, কিন্তু উপপ্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ডেপুটি ম্যানেজার, ডেপুটি হারবার মাস্টার সহ গুরুত্বপূর্ণ 8টি দপ্তরে পদ শূন্য রয়েছে কয়েক বছর ধরে। পদোন্নতি বঞ্চিতদের দাবি, তাতে ক্ষতির মুখে মংলা বন্দর ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাগণ। পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি, এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে এই বিগত সরকারের যে
পরিপত্রে এটা বাতিল করে পুনরায় মোংলা বন্দরেই বোর্ড বসিয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে পদোন্নতি কার্যক্রম করা অতীব জরুরি। ব্যবসায়ীরা বলেন শূন্যপদ পূরণ হলে বন্দরের কাজের গতি বাড়বে। বন্দরের কর্মকর্তা কর্মচারীরা যদি পদে না থাকে সেক্ষেত্রে আমাদের কাজের হ্যাম্পার হয়। কর্মকর্তা কর্মচারী ফুলফিল থাকে তাহলে আমাদের কাজ আমরা সঠিকভাবে দ্রুততার সাথে করতে পারবো। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে। আর টেকসই মোংলা বন্দর ব্যবস্থাপনায় সবচেয়ে চ্যালেঞ্জ পদোন্নতি বা পদায়ন আটকে থাকা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নেওয়া নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে। টেকসই বন্দর ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দাবি সংশ্লিষ্টদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। পদ্মা সেতু বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর দুই পাড়কে যুক্ত করেছে বটে, তবে স্রোতের চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল নদীর নিচে শক্ত মাটির অনুপস্থিতি। বিশ্বের অনেক জায়গায় এরকমই প্রকৌশলগত চ্যালেঞ্জের মুখে গড়ে উঠেছে কিছু সেতু। কোথাও খরস্রোতা নদী, কোথাও সুইচ পাহাড়, কোথাও আবার সমুদ্রের উত্তাল ঢেউ। প্রকৌশলীদের দক্ষতার দুর্গম সব স্থানেও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে অনেক সেতু। এরকমই 5 সেতুর সম্পর্কে বিস্তারিত দেখব। নির্মাণ কৌশল আর বৈরী পরিবেশে নির্মিত চীনের দানিয়াং কুনশান, ফ্রান্সের দ্য মিলিও ভিয়াডাক্ট, জাপানের আকাশি কাইকিউ, দক্ষিণ কোরিয়া ইনচিয়ন এবং রাশিয়ার রাস্কি আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিস্ময়কর সেতু তালিকায় স্থান পেয়েছে। দানিয়াং কুনশান বিশ্বের দীর্ঘতম সেতুটির অবস্থান চীনে। 164.8 কিলোমিটার দীর্ঘ সেতুটি চীনের দুটি বড় শহর সাংহাই এবং নানজিংকে যুক্ত করেছে। কমপক্ষে 10,000 কর্মী 4 বছরে এটির নির্মাণ শেষ করেন। সেতুর 9 কিলোমিটার অংশ ইয়াংচেং হ্রদের উপর বিস্তৃত, যাকে সাপোর্ট দিচ্ছে 2000 পিলার। পুরো অবকাঠামোয় 4.5 লাখ টন স্টিল ব্যবহার করায় এটি প্রবল টাইফুন এবং 8 মাত্রার ভূমিকম্পের মতো দুর্যোগ সহ্য করতে পারে অনায়াসেই। পিলার এতটাই মজবুত যে 3 লাখ টন ওজনের নৌযানের ধাক্কাতেও সেতুটির কিছুই হয় না। সেতুতে ট্রেনের গতি তোলা যায় 2.5 থেকে 350 কিলোমিটার পর্যন্ত। দ্য মিলিও ভিয়াডাক্ট 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বিবেচনা করা হতো। উচ্চতার দিক থেকে এটি আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। সেতুটি 1,27,000 কিউবিক মিটার কংক্রিট এবং 26,200 টন রিইনফোর্সিং ইস্পাত দিয়ে নির্মিত। অতি উচ্চতার কারণে অতি বাঁকানো ফ্রান্সের এই সেতুর স্প্যানগুলো অসামঞ্জস্যপূর্ণ ওজনের ভারসাম্য বজায় রাখতে পারে। আকাশি কাইকিও অবস্থান জাপানে। এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর একটি। 3,911 মিটার দীর্ঘ সেতুটির সাপোর্ট টাওয়ারগুলো মাটি থেকে প্রায় 298 মিটার উপরে দাঁড়িয়ে আছে। স্টিল স্ট্রাকচারে ডিজাইন করা সেতুটি রিক্টার স্কেলে 8.5 পর্যন্ত ভূমিকম্প এবং 286 কিলোমিটার বেগের ঝড়ো বাতাস থেকে রক্ষা পেতে পারে। আকাশি কাইকিও সেতুটি পার্ল ব্রিজ নামেও পরিচিত। রাতে 28টি বিভিন্ন প্যাটার্ন এবং আলো সেতুটিকে আলোকিত করে। ইনচিয়ন ব্রিজ দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। সেতুটির দৈর্ঘ্য 13 কিলোমিটার। সেতুটি 72 MPS বায়ুসহ ঝড়ো এবং রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। সেতুটি ইনচিয়ন বন্দরের কাছে অবস্থিত, আর মাত্র 8 মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। এটি সোংদো এবং ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি যোগাযোগ স্থাপন করে। রাস্কি আইল্যান্ড সেতু রাশিয়ায় অবস্থিত। মোট দৈর্ঘ্য 3,100 মিটার। প্রতিটি টাওয়ারের দূরত্ব 1,004 মিটার। এই সেতুর নকশা নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ এটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানকার আবহাওয়া চরম বৈরী। ভ্লাদিভস্টকের আবহাওয়া -40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। তাই এটি নির্মাণ ছিল শক্ত চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মিরাজ সিভিল সফটওয়্যার ব্যবহার করেন প্রকৌশলীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক নোমান হোসেন।
গাইবান্ধা জেলা 24,000 বিঘা জমিতে আমন ধান রোপণের লক্ষ্যে জেলার 7 উপজেলা 24,000 কৃষকদের মধ্যে ধান, বীজ ও সার বিতরণ করা হয়েছে। বগুড়ার সোনাতলে মধুপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক আয়োজিত বৃহত্তর শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব কানেক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মিলনায়তনে দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে ভ্রাম্যমাণ 5 দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। 3 পার্বত্য জেলা পরিষদের অধীনে জনবল নিয়োগ ও শিক্ষাবৃত্তি প্রদানে জাতিগত বৈষম্য দূর, জনসংখ্যা অনুপাতে বন্টন ও রাঙামাটি জেলা পরিষদে চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা। দিনাজপুরে বোচাগঞ্জে শিক্ষক, ছাত্র, অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কোর হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিটির ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সেমিনার হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। সব মিলিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 56,250 ছাড়িয়ে গেছে। শুক্রবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। গাজায় সরকারি মিডিয়া অফিস জানায়, গত 4 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন DHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4,066 জন। এবারে খেলার খবর। ক্রিকেট। কলম্বো টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 43 রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 290 রান। পাথুম নিশাঙ্কা 146 ও প্রভাত জয়সূরিয়া 5 রানে অপরাজিত রয়েছেন। দিনের শুরুতে 247 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় লঙ্কানদের। দলীয় 88 রানে তাইজুলের বলে আউট হন লাহিরু। এরপর ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। এর আগে 8 উইকেটে 220 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয় টাইগাররা। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ আমলের বিতর্কিত 3 নির্বাচন তদন্ত কমিটি প্রজ্ঞাপন জারি। 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন। বারবার শিক্ষাক্রম পরিবর্তনে বেহাল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। ঝরে পড়েছে শিক্ষার্থী, হতাশ অভিভাবকগণ। দীর্ঘমেয়াদের ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গুর সংক্রমণ। দেশের প্রায় অর্ধেক রোগী এ জেলায়। সচেতন হওয়ার পরামর্শ। এবং পাথরঘাটায় অবৈধ 3 হুইলারের দৌরাত্ম্যে জনজীবনে ভোগান্তি। বাড়ছে দুর্ঘটনা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।